আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আপনারা অনেকেই অনেক সময় থেকেই বিভিন্ন ধরনের তেলাপিয়া চাষ করে আসছেন, বিশেষ করে হচ্ছে গিফট তেলাপিয়া বা মনোসেক তেলাপিয়া চাষ করে আসছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাল তেলাপিয়া। প্রথমে আসি, লাল তেলাপিয়াটা কি? লাল তেলাপিয়া হচ্ছে নাইল তেলাপিয়া এবং মোজাম্বিক তেলাপিয়ার মিউট্যান্ট। এখন আসি, মিউট্যান্টটা কি? মিউট্যান্ট হচ্ছে মূলত জিনগত ডাইভার্সিফিকেশন বা জিনগত পরিবর্তনের মাধ্যমে যে নতুন প্রজন্ম উৎপাদন করা হয়েছে সেটাকে বলা হয় মিউট্যান্ট। অর্থাৎ নাইল তেলাপিয়া এবং মোজাম্বিক তেলাপিয়ার যে জিনগুলো রয়েছে, অর্থাৎ ভালো যে জিনগুলো রয়েছে, যেমন হচ্ছে দ্রুত বর্ধনশীল বা রোগ প্রতিরোধ ক্ষমতা এদের ভালো আছে, তো সেই জিনগুলোকে একত্র করে এই তেলাপিয়াটাকে নতুন করে উদ্ভাবন করা হয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে লাল তেলাপিয়া। লাল তেলাপিয়া বলার আরেকটা বিশেষ কারণ হচ্ছে এর বাহ্যিক যে অবয়বটা, অর্থাৎ বাইরে থেকে যে দেখা যায় সেটা হচ্ছে লাল কালারের, অর্থাৎ লাল কালারের হয়ে থাকে বলে একে লাল তেলাপিয়া নামকরণ করা হয়েছে। এখন আসি লাল তেলাপিয়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে, লাল তেলাপিয়া কিছু বৈশিষ্ট্য নিয়ে। লাল তেলাপিয়া কিভাবে এত জনপ্রিয়তা হচ্ছে বা লাল তেলাপিয়া কেন করা হয়েছে? মূলত লাল তেলাপিয়া করা হয়েছে কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, যেমন হচ্ছে এরা যাতে আরো দ্রুত বৃদ্ধি পায়, অল্প সময় যাতে চাষ করা সম্ভব হয়, এর পাশাপাশি যাতে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরো বৃদ্ধি করা যায়, অর্থাৎ এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যান্য তেলাপিয়া মাছের থেকে আরো বেশি। এই মাছটা প্রথম চাষ শুরু হয়, অর্থাৎ প্রথম উদ্ভাবন হয় হচ্ছে চায়নাতে। চায়নার বিজ্ঞানীরা এই নাইল তেলাপিয়া এবং মোজাম্বিক তেলাপিয়াকে সংমিশ্রণ করে এই নতুন জাতের লাল তেলাপিয়া উদ্ভাবন করেছে। সেখান থেকে বাংলাদেশে এই লাল তেলাপিয়া চাষ আনা হয়েছে। লাল তেলাপিয়াটা আনা হয়েছে বাংলাদেশে। বর্তমানে এই চাষটা আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে, অনেক জনপ্রিয়তা পাচ্ছে। আর বিশেষ কিছু কারণ হচ্ছে যেগুলো বললাম এর বৈশিষ্ট্য, যেমন হচ্ছে এই মাছটা দ্রুত বাড়ে, অন্যান্য তেলাপিয়ার তুলনায় এই মাছটা একটু দ্রুত বাড়ে। এর পাশাপাশি এই মাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এই মাছটা চাষ করার জন্য আপনি অল্প পরিশ্রমে এবং অল্প বিনিয়োগ করে খুব দ্রুত বা ভালো ফলন পেতে পারেন। এর পাশাপাশি এর কিছু সুবিধা থাকার কারণে এই মাছটা আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। এই মাছটা আপনি দুভাবে চাষ করতে পারেন। এক হচ্ছে আপনি এককভাবেও চাষ করতে পারেন এবং মিশ্রভাবেও চাষ করতে পারেন। এককভাবে চাষ করার ক্ষেত্রে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন যে আপনি মনোসেক্স তেলাপিয়া হলে সেটা আপনার জন্য ভালো হবে। যদি লাল মনোসেক্স তেলাপিয়া হয় সেক্ষেত্রে আপনার চাষটা আরো ভালো হবে, যেহেতু পুরুষের গ্রোথ, অর্থাৎ পুরুষ মাছের গ্রোথটা স্ত্রী মাছের থেকে, তেলাপিয়া স্ত্রী মাছের থেকে 20 থেকে 30% বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি লাল তেলাপিয়ার মনোসেক্স প্রজাতি চাষ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বৃদ্ধিটা ভালো আসবে। আরো পোনা চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার হরমোন সম্পন্ন হয়েছে গেলে, আপনি যে কোম্পানি থেকে লাল তেলাপিয়ার পোনা নেন, যদি ভালোভাবে মনোসেক্স করা হয়ে থাকে, অর্থাৎ হরমোন সম্পন্ন করা হয়ে থাকে, তাহলে আপনি সেই তেলাপিয়া চাষ করে ভালো ফলাফল পেতে পারেন। এর পাশাপাশি আপনি একে মিশ্রভাবেও চাষ করতে পারেন। মূলত হচ্ছে গুলশা ট্যাংরা জাতীয় যে মাছগুলো রয়েছে সেই মাছের সাথে একে মিশ্র চাষ করেও ভালো ফলাফল পেতে পারেন। তো অনেকেই মিশ্র চাষ করেও ভালো ফলাফল পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে। এর পাশাপাশি একক চাষ করেও অনেক ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। এখন আসি লাল তেলাপিয়া মাছ কিভাবে চাষ করবেন। প্রথমে হচ্ছে আপনার পুকুর প্রস্তুতি। পুকুরটাকে আপনাকে একটা ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে, যাতে পুকুরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকে, পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার থাকে, একপাশে ঢালু এবং অবশ্যই পার বন্যামুক্ত হতে হবে এবং যাতায়াত ব্যবস্থা যাতে আপনার ভালো থাকে। সেক্ষেত্রে আপনি কিছু উপকার পাবেন, যেমন হচ্ছে আপনার খাদ্য। যদি আপনি পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যখন আপনি খাদ্য নিয়ে যাবেন, সেই খাদ্য বা মাছের বাজারজাতকরণ বা হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধপত্র যখন আনা নেওয়া করার জন্য আপনার এটা সুবিধা হবে। তো এরপরে আসি পুকুর প্রস্তুতি। লাল তেলাপিয়ার মনোসেক্স চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুকুর প্রস্তুতি করে নিতে হবে। তো আপনাকে পুকুরটা শুকিয়ে নিতে পারলে ভালো। যদি পুকুর শুকিয়ে না নিতে পারেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনি চুন এবং লবণ প্রয়োগ করবেন। আর পুকুর শুকিয়ে নিতে পারলে সেখান থেকে অতিরিক্ত কাদাটাও সরিয়ে ফেলতে পারেন। প্লাস আপনি পুকুরে চুন এবং লবণ প্রয়োগ করে তারপরে সেখানে জীবাণুনাশক প্রয়োগ করে পুকুরে পানি দিতে পারেন। পানি দেওয়ার পরে আপনি সার বা প্রোবায়োটিক ব্যবহার করে পুকুরে প্রাকৃতিক খাবারটাকে বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছু উপকারিতা পাওয়া যাবে, যেমন বিশেষ করে হচ্ছে লাল তেলাপিয়াটা সম্পূরক খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের উপর একটু ভিত্তি করে বেশি থাকে। তো প্রাকৃতিক খাবারের পরিমাণটা যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে আপনার সম্পূরক খাবারের পরিমাণটা কম লাগবে। সেক্ষেত্রে আপনার উপকার হবে হচ্ছে আপনার যে মাছ চাষকালীন যে খরচটা, সেই খরচটা অনেকটা কমে যাবে, অর্থাৎ আপনার সম্পূরক খাবারের উপর যে নির্ভরতা সেই নির্ভরতা কিছুটা কম হবে। তো এরপরে আসি, পুকুর প্রস্তুত করে নেওয়ার পরে আপনি পুকুরে সার প্রয়োগ করে প্রাকৃতিক খাবার তৈরি করার পরে তারপরে আপনি অবশ্যই টেস্টিং মাছ ছেড়ে পুকুরে বিষাক্ততা পরীক্ষা করে তারপরে পুকুরে
পোনা মজুত করবেন। তো আপনি নার্সারি পুকুরের ক্ষেত্রে লাল তেলাপিয়া চাষ করুন, আপনি যদি মনোসেক্স তেলাপিয়া চাষ করুন বা অন্যান্য তেলাপিয়া চাষ করুন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নার্সারিং করতে হবে, অর্থাৎ নার্সিং করে নিতে হবে। নার্সিং করবেন আপনি 30 থেকে 40 দিন, অর্থাৎ 1 মাস থেকে 40 দিন আপনি নার্সিং করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার পোনার কিছু ভালো হয়, গুণাগুণ ভালো হয়, যেমন হচ্ছে আপনার পোনাটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়, দ্রুত বৃদ্ধি পায়, বা হচ্ছে এদের লালন পালনটা অনেক ভালো হয়, যাতে পরবর্তীতে এর বৃদ্ধিটা ভালো আসে। এরপরে হচ্ছে নার্সিং করার পরে সেই পোনাটাকে আপনি নার্সিং পুকুরে আপনি 2000 পর্যন্ত পোনা প্রতি শতকে দিয়ে নার্সিং করতে পারেন। এরপরে এই নার্সিং করা পোনাটাকে যখন 50 থেকে 70 পিস পার কেজি হবে, বা 100 পিস পার কেজি হবে, তখন সেটাকে আপনি পুকুরে, অর্থাৎ লালন পুকুরে স্থানান্তরিত করবেন। লালন পুকুরে আপনি 220 থেকে 270টি পোনা দিয়ে, প্রতি শতকে পোনা দিয়ে আপনি লালন করতে পারেন। লালন পুকুরে আপনাকে অবশ্যই কিছু পরিচর্যা করতে হবে বা কিছু পরীক্ষা করতে হবে, যেটা আপনার হচ্ছে মাসিক পরীক্ষা বা পাক্ষিক পরীক্ষা বা সাপ্তাহিক পরীক্ষা। সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই 15 থেকে 20 দিন পর পর আপনার পুকুরে কিছু 20 থেকে 30% পানি পরিবর্তন করা ভালো, নতুন পানি অ্যাড করা ভালো। এর পাশাপাশি হচ্ছে পুকুরে মাছের স্বাস্থ্য কেমন রয়েছে, অর্থাৎ পুকুরের তাপমাত্রা কেমন রয়েছে, পুকুরে গ্যাস হচ্ছে কিনা, বা মাছ কতটুকু খাবার খাচ্ছে, বা মাছ খাবারের বেশি হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি খেয়াল করেন, তাহলে আপনার মাছ চাষটা আরো সুবিধাজনক হবে বা লাভজনক হবে। এর পাশাপাশি এর কিছু পরীক্ষা রয়েছে, যেমন পরিচর্যা রয়েছে, যেমন হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে যে মাছের খাবার কেমন খাচ্ছে, দৈহিক চাহিদা কেমন, সেই অনুযায়ী আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। অবশ্যই অতিরিক্ত খাবার দেওয়া যাবে না বা কম খাবারও দেওয়া যাবে না, এবং অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। তেলাপিয়ার ক্ষেত্রে 28 থেকে 30% পর্যন্ত আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে দিতে হবে, তা না হলে আপনার তেলাপিয়া মাছের গ্রোথ ভালো আসবে না। সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত খাবার যেন না দেওয়া হয়। সেক্ষেত্রে এই খাবারগুলো তলানিতে পচে দুর্গন্ধ সৃষ্টি করবে এবং বিষাক্ত গ্যাসের সৃষ্টি করবে, যা মাছ চাষকে ক্ষতিগ্রস্ত করবে। এর পাশাপাশি আরো কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন হচ্ছে এক পুকুরের পানি অন্য পুকুরে ব্যবহার করা যাবে না, এক পুকুরের জাল বা অন্যান্য সরঞ্জাম অন্য পুকুরে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে এক পুকুর থেকে রোগ জীবাণু আরেক পুকুরে স্থানান্তরিত হতে পারে। এরপরে আসি লাল তেলাপিয়ার রোগ ব্যবস্থাপনা। মোটামুটি লাল তেলাপিয়ার তেমন একটা রোগ হয় না, তারপরেও যদি আপনার পুকুর অব্যবস্থাপনা হয়ে থাকে, বা পুকুরে গ্যাস হয়ে থাকে, বা কোনোভাবে কোনো জীবাণু সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে তেলাপিয়ার বা লাল তেলাপিয়ার কিছু রোগ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস জনিত রোগ। তো এটা স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস জনিত যদি ব্রুড মাছে থেকে থাকে, বা ব্রুড মাছ কোনো কারণে যদি এই স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেগুলো পোনাতে স্থানান্তরিত হবে। বা হচ্ছে আপনার অন্য পুকুর থেকে জাল বা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করলে সেই মাছগুলো যদি স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার পুকুরেও সেই মাছগুলো, সেই ভাইরাসটা মাছে সংক্রমণ হতে পারে। তো এই ক্ষেত্রে ঝুঁকি আরো কিছু ভাবে আপনি ঝুঁকি কমাতে পারেন রোগের, যেমন হচ্ছে আপনি অতিরিক্ত খাবার দিবেন না। এর পাশাপাশি আপনাকে হচ্ছে কিছু মেনটেন করতে হবে, যেমন হচ্ছে মাছের অধিক ঘনত্ব পরিহার করতে হবে। অধিক ঘনত্ব বেশি দিন রাখা যাবে না, সেক্ষেত্রে মাছের রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো হচ্ছে আপনার যদি স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন, অথবা সাময়িক সময়ের জন্য আপনি 200 থেকে 250 গ্রাম চুন এবং লবণ প্রয়োগ করতে পারেন প্রতি শতকে। সেক্ষেত্রে আপনার প্রাথমিক যে চিকিৎসাটা রয়েছে সেটা হয়ে যাবে। এর পাশাপাশি আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেও এর রোগের সমাধান করতে পারেন। এখন আসি উৎপাদন। লাল তেলাপিয়া যদি আপনি সঠিকভাবে সবকিছু মেনটেন করে চাষ করতে পারেন, সেক্ষেত্রে আপনি তেলাপিয়ার মতোই এর ফলন পাবেন, ভালো ফলন পাবেন। তো 3 থেকে 4 মাসে এটাকে আপনি বাজারজাত করতে পারবেন। সেই ক্ষেত্রে সেই হিসাবে আপনি অন্যান্য তেলাপিয়ার মতোই এই লাল তেলাপিয়া চাষেও আপনি বছরে 3 বার এই লাল তেলাপিয়া চাষ করতে পারবেন। ধন্যবাদ সকলকে।